আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছি? আশা করছি আমরা অনেক ভালো আছি। তাহলে দেখতে দেখতে কিন্তু আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন এই ফেজটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে, তাই না? ক্লাসগুলো শেষ, পড়াশোনা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি ইনশাআল্লাহ, তাই না? এখন আমাদের সামনে বাকি কি? আমাদের পেপার ফাইনাল, আমাদের সাবজেক্ট ফাইনালগুলো এবং আমাদের সামনে বাকি কি ভাইয়া? মডেল টেস্টগুলো আসতেছে, তাই তো? তাহলে সেখানে আমাদের পড়াশোনার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ভাইয়া ফিজিক্সে তো 5 নাম্বার কমেছে, এখন তাহলে ফিজিক্সের অ্যাপ্রোচ বা টেন্ডেন্সিটা আমাদের কেমন হওয়া উচিত? সো মোটামুটি সবকিছু নিয়ে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমাদের আসলে কি করা উচিত এখন বা কিভাবে আগানোটা উচিত। ওকে, তাহলে চলো আমরা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো শুরুতেই দেখো যে মেডিকেল আর ডেন্টাল কিন্তু এবার একসাথে পরীক্ষা হবে। সো মেডিকেল আর ডেন্টালের ওভারঅল যদি তুমি একটা চার্ট দেখো বিগত 5 বছরে কি পরিমাণ প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে এসেছে সেটা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। তো এই আইডিয়া দেওয়ার আগে একটা ছোট্ট একটু আমি মানে একটু পিছনের প্রশ্নের অ্যান্সার দিই। কি প্রশ্ন ভাইয়া? বলো তো ফিজিক্সে আসলে ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি আসে? তুমি যদি বিগত বছরগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, দেখবা যে প্রায় আমি যদি বলি ধরো আগে তো 20টা প্রশ্ন আসতো, দেখা যেত যে প্রায় 12টার মতো বা 13টার মতো দেখা যেত যে ফার্স্ট পেপার থেকে চলে আসছে, আর বাকি 7 থেকে 8টা চলে আসতো কোথা থেকে ভাইয়া? সেকেন্ড পেপার থেকে। তার মানে রাফলি আমি বলতে পারি যে 35-40% সেকেন্ড পেপার থেকে আসে, আর বাকি 60-65% কিন্তু চলে আসে ফার্স্ট পেপার থেকে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম ভাইয়া, আমাদের যখন পড়বো অবশ্যই প্রায়োরিটি কিন্তু হ্যাঁ সবই পড়বো আমরা, বাট আমাদের মাথায় একটা টেন্ডেন্সি থাকবে না ফার্স্ট পেপারে প্রায়োরিটি বেশি দিব। তাহলে এখন সেকেন্ড পেপারে যেহেতু একটু কম প্রশ্ন আসে বা আসা দেখা গেছে, তাহলে এখন আমরা সেকেন্ড পেপারে কি পড়বোই না ভাইয়া? না ভাই, এটা আবার করা তো অবশ্যই যাবে না। কি করবো আমরা তাহলে ভাইয়া? আমরা পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করবো সেকেন্ড পেপারে একটু প্রিসাইজ হতে। ভাই প্রিসাইজ বলতে কি বলতেছেন? যেমন দেখো অনেকে আবার কি করে ভাই, এই যে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল আসবে, যে ভাই একটু ফিজিক্সটা বুঝে বুঝে পড়ি, ভাইয়া একটু এইটা যে বায়ট স্যাভার্ট লটা কিভাবে আসলো, বা ভাইয়া এই যে এইভাবে এই ফর্মুলাটা কিভাবে আসলো, হলস ইফেক্টটা কিভাবে জানি হইলো। তো এত কিছু এখন কিন্তু বোঝার সেরকম টাইম কিন্তু নাই। মানে ধরো তুমি এখন যদি আধা ঘন্টা বোঝার পিছনে ওয়েস্ট করো, এটা কিন্তু দিন শেষে ভালো কিছু হবে না। সো আমরা চেষ্টা করবো এখন কি করতে ভাইয়া, মোটামুটি যা পড়েছে তো আলহামদুলিল্লাহ দ্যাটস মোর দেন ইনাফ। আসলে এখন জাস্ট সেটার উপর আমল করা, মানে কি প্র্যাকটিস করা, ঠিক আছে? সো আমরা প্রিসাইসলি কোনটা কিরকম লাগে, কিভাবে আসবো এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সবকিছু নিয়ে কথাবার্তা হবে। তাহলে শুরুতে একটু যদি ওভারঅল দেখো অনেকে একটা ছোট্ট ভুল করে, কি ভুল করি জানো? অনেকেই ভাবে ওকে ভাইয়া হিসাব করে দেখতেছি তাপগতিবিদ্যা থেকে 13টা প্রশ্ন এসেছিল, চলতরিৎ থেকে দেখা গেছে 5 বছরে টোটাল 15টা এসেছে, দেন জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই তো ভাইয়া এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে বেশিরভাগ প্রশ্ন আসছে, ফাইন। তার মানে আমি শুধু এগুলাই পড়ে যাবো, আমি 2-1টা চ্যাপ্টার বাদ দিলেও সমস্যা নাই। এটা কিন্তু একটা মিসকনসেপশন। কেন মিসকনসেপশন ভাইয়া? ছোট্ট একটা জিনিস খেয়াল করো, এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান 24-25-এর আগে দেখো একটা প্রশ্ন আসে নাই, দুইটা, এই যে হঠাৎ করে একটা জাম্প করে 5টা চলে আসছে। তার মানে আমরা যদি শুধুমাত্র এই অ্যানালাইসিসের উপর বেস করে চিন্তা করি যে না ভাইয়া আমি তাহলে এই 5টা চ্যাপ্টার ভালো মতো পড়বো, বাকিগুলো পড়বো না, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। তাহলে ভাই অ্যাপ্রোচ কি হইতে হবে আমাদের? আমরা চেষ্টা করব সবগুলোকেই গুরুত্ব দিতে, তবে হ্যাঁ এই 5টাকে একটু এক্সট্রা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, কারণ দেখা গেছে যে এই 5টা থেকে মোটামুটি কিন্তু আসতে দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের মোটামুটি অ্যাপ্রোচ চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসে। সো এখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে ভাইয়া কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হবে। ওকে, এবার আমরা 80 চ্যাপ্টার, তার মানে আমি বুঝলাম যে ভাইয়া কোনগুলা থেকে বেশি আসে আমরা গুরুত্ব অনুযায়ী বুঝে ফেলেছি। এবার প্রশ্ন ভাইয়া, তাহলে আমি যখন পড়তে বসবো আমার আগামী দিন বা আমার হয়তো বা একদিন পরে আমার হলো একটা পেপার ফাইনাল এক্সাম ফিজিক্স সেকেন্ড পেপারে, তাহলে আমার এখন অ্যাপ্রোচ কিভাবে হওয়া উচিত? আমার তো টোটাল 11টা চ্যাপ্টার, কিভাবে আমি আগে যাব? চলো দেখি। ফাইন, সো আমি ফার্স্ট অফ অল দেখি আমরা কি করব। আমরা যদি বলি আমাদের ধরো যে স্টুডেন্টদের মধ্যে যে অনেক ক্যাটাগরি কিন্তু থাকে, যে ভাইয়া অনেকেই আছে যারা কিনা মানে ম্যারাথন ক্লাসগুলো ভালো মতো করেছে, অফলাইন ক্লাসগুলো করেছে, ক্লাসগুলোর সাথে পড়াগুলো গুছিয়ে ফেলছে সুন্দর মতো, এটা এক ক্যাটাগরি যে ভাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছি, এখন আমার অ্যাকচুয়ালি পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা। আবার কেউ কেউ আছে হয়তো বা যে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতে পারে, হয়তো বা ফ্যামিলির কোনো কারণ হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে যে মাঝখানে হয়তো একটু গ্যাপ পড়ে গিয়েছে, বা হতে পারে যে যেভাবে পড়াটা উচিত ছিল হয়তো বা তুমি আপ টু দ্য মার্ক বা ওই চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ করতে পারো নাই, এমন হতেই পারে। তাহলে এখন কিন্তু সময় সেগুলোকে যতটা সম্ভব কি করে ফেলা, মানে বলতে পারো যে ড্যামেজ কন্ট্রোল দেওয়া, কারণ যা ড্যামেজ তা তো হয়ে গিয়েছে, এখন ওইটা নিয়ে হতাশ হয়ে
যদি থাকে আল্লাহ আমার তো তার মানে মেডিকেলের চান্সই হবে না, এইটা ভাবতে গেলে কিন্তু বোকামি হয়ে যাবে। সো তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া, ড্যামেজ কন্ট্রোল দিয়ে যে ভাইয়া যতটুকুই হয়েছে যা বাকি আছে এখন কিভাবে সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে কথা হবে। তাহলে এই যে দুইটা ক্যাটাগরি আমরা বললাম, চলো আমরা এই দুইটা ক্যাটাগরির সলিউশন দেখি। ফার্স্ট অফ অল, যখন তোমরা এই যে পেপার ফাইনাল আগে পড়তে বসবা, ভাইয়া কি নিয়ে মেইনলি চিন্তা করবো বা কোনটা দিয়ে পড়বো, তাহলে আমরা যদি পড়ার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হলো যে কোনো পড়তেছো যখন পরীক্ষার আগের দিন, একটা হলো তোমার প্রিপারেশন আর সেকেন্ড কেস হলো তোমার প্র্যাকটিস, ঠিক আছে? সো আমাদের মেইনলি আমাদের চিন্তা থাকবে এই দুইটা জিনিস নিয়ে। শুধু প্র্যাকটিস করে গেলেও আসলে দিন শেষে দেখা যাবে দুই একটা লাইন তোমার মিস যেতে পারে, আবার শুধু যদি তুমি প্রিপারেশন নাও, বইয়ের পাতা উল্টাও, দেখা যাবে যে কিরকম প্রশ্ন আসে তুমি বুঝতে পারবে না। তার মানে আমাদের কিন্তু এই দুইটার উপরে আর কি চিন্তা করতে হবে। তাহলে এই দুইটার সলিউশন কিভাবে করব চলো দেখি। সো প্রিপারেশনের ক্ষেত্রে তোমার অবশ্যই এই যে দেখো ভাইয়া প্রথমেই দেওয়া যাচ্ছে মেইন বুক, ভাইয়া মেইন বুক মেইন বুক মেইন বুক, এর উপরে কোনো কথা নাই, ঠিক আছে? এখন ভাইয়া ফিজিক্সে মেইন বই পড়াটা জানো খুবই ইজিয়ার, কারণ কি জানো, আমাদের দেখবা ফিজিক্সে আসলে মেইন বইয়ের মধ্যে অনেক অনেক ডেরিভেশন আছে, অনেক অনেক থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে, যেগুলো কিন্তু আমাদের লাগে না। তাহলে আমরা ভাইয়া মেইন বুকের কোনটা ফলো করব চলো দেখি। আমরা মেইন বইয়ের ক্ষেত্রে মেইনলি দুইটা জায়গা থেকে সোর্স নিতে পারি। ওকে, আমরা এইভাবে লিখতেছি। একটা হতে পারে কি তোমার, একটা হতে পারে তোমার লাল রঙে যে দাগানো বা লাল সবুজের মধ্যে মেইন প্রায়োরিটি থাকবে লাল সবুজে দাগানো বই, যে অংশটা ছিল লাল সবুজে দাগানো, যার মধ্যে মেইনলি ফোকাস রাখবো কোনটা আমরা ভাইয়া, লালের মধ্যে। এইটা হইতে পারে একটা প্রসেস। এখন বলতে পারো ভাইয়া এটা করলে তোমরা জানো একটা ছোট্ট সমস্যা করো, কি সমস্যা করো তোমরা ভাইয়া, সবই পড়ে ফেলি, দেখা যায় যে লেখা আছে, তোমরা বললাম যে ভেক্টর কাকে বলে, তোমার পুরো লাইনটা লাল কালার দিয়ে দাগানো আছে বা রেড হাইলাইটার দিয়ে দাগানো আছে, তোমরা পুরাটা সংজ্ঞা পড়ো। দেখো এখন কিন্তু সেই পুরো সংজ্ঞা পড়ার টাইম নাই ভাইয়া, এই ভুলটা এখন করো না। তাহলে আমরা এই যে লাল সবুজে দাগানোর মধ্যে ভাইয়া কোনটাতে মেইনলি ফোকাস রাখবো, খুবই ভালো মতো মাথায় রাখবা, আমরা মূলত পড়বো হলো আমাদের কিওয়ার্ড গুলো, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই কিওয়ার্ডটাতে ফোকাস রাখবা। ভাইয়া কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে ধরো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরো ভেক্টর কাকে বলে তোমার বইটা দাগানো আছে, তাহলে ভাই পড়বা কতটুকু, যে ভেক্টরের মধ্যে পুরো ডেফিনিশন পড়া কিন্তু দরকার নাই, পড়বা শুধু মান ও দিক, তাই না? মান ও দিক থাকলে ভেক্টর, যদি মান থাকে দিক না থাকে তাহলেই তো স্কেলার। তাহলে তোমার আইডিয়া থাকবে এই কিওয়ার্ড কোনটা, মান আর দিক নাকি মান এবং দিক নাই, এই ব্যাপারটা। সো এভাবে যদি একটু কিওয়ার্ড দিয়ে দাগাও দেখবা, বা কিওয়ার্ড অনুযায়ী পড়ার চেষ্টা করো, দেখবা যে তুমি খুবই ইজিলি কম সময়ে তুমি তোমার প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারতেছো, তোমার মেইন বই দেখা হবে। এতে দুইটা লাভ, একটা হলো পড়া তো হবেই, পাশাপাশি সময়ের মধ্যে শেষ হয়ে যাতে তুমি দেখবে একটা কনফিডেন্স পাচ্ছ যে আরে আমার তো শেষ হচ্ছে, তার মানে তো মেডিকেল এক্সামের আগেও আমি রিভিশনটা কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে এখন প্রশ্ন ভাইয়া কিওয়ার্ড তো বলেন আপনি, এখন কিওয়ার্ড গুলা পাবো কই, আমি জানবো কিভাবে কিওয়ার্ড কোনগুলা? তো এখানে আবার দুইটা কথা, একটা হইতে পারে তুমি যখন নিজে নিজে পড়বা, এখন এই পেপার ফাইনালের মধ্যে দেখবা তুমি দেখবা অলরেডি অনেকেই আছো যারা কিনা আমরা ক্লাসের সময় দাগায় দাগায় ফেলছি কিওয়ার্ড গুলো, তাহলে তো ভালোই। যারা এখনো সেটা করো নাই, কি করতে পারো চাইলে তুমি এখানে হেল্প নিতে পারো ম্যারাথন স্লাইড। সো ম্যারাথন স্লাইডের যদি হেল্প নাও তাহলে কিন্তু মোটামুটি তোমাদের এই কিওয়ার্ড কোনগুলো লাগবে আমরা কিন্তু আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে? সো কতটুকু কি লাগবে আমরা মোটামুটি বুঝে যাব। তো এইটার উপরে যদি আমল করো দেখবা মোটামুটি বেশ কম সময় আমরা আমাদের প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবো যে কোনো চ্যাপ্টারে। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রিপারেশন। এখন ভাই তাহলে প্রিপারেশনে আরেকটা দাগ যে দিয়েছেন সেটা কি করব? ওকে, এটা আসলে টেকনিক্যালি বলতে পারো মানে আমাদের একটা মানে কম্বাইন্ড অ্যাপ্রোচ, মানে ইটস নট অনলি প্রিপারেশন বাট অলসো এটা আসলে তোমার প্র্যাকটিসেরও কাজ করবে। সেটা কি ভাইয়া? ফাইনাল টাচ। সো এটা আমরা শুধু প্রিপারেশন আসলে রাখতে চাই না, টেকনিক্যালি এটার কাজ দুইটাই। কি হবে ভাইয়া? তুমি যখন ধরো বইটা পড়ে ফেলেছো, আমি ধরো বললাম যে ধরো তাপগতিবিদ্যা, সাপোজ তুমি দেখলা ধরো 11টা চ্যাপ্টার আছে, তুমি এর মধ্যে খেয়াল করে দেখলে আমার বড় চ্যাপ্টার কোনগুলো, তাপগতিবিদ্যা বড় চ্যাপ্টার, স্থির তড়িৎ বড় চ্যাপ্টার, তারপর যদি বলো তোমার চুম্বক ক্রিয়া বড় চ্যাপ্টার আছে, দেন আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান বড় চ্যাপ্টার আছে, আধুনিক পদার্থ বিজ্ঞান বড় চ্যাপ্টার আছে, তাই না? তাহলে মোটামুটি যে এরকম 5-6টা হয়তো বা তোমার বড় চ্যাপ্টার মনে হইতে পারে। তো চেষ্টা করো ভাইয়া, ওকে ফাইন, ধরো চিন্তা করলে যে না আমার একদিন গ্যাপ আছে, পরের দিন আমার ধরো পেপার ফাইনাল, আমার টাইম আছে ধরো সাপোজ বললাম তোমার পড়ার ইফেক্টিভ টাইম হলো ধরো 10 ঘন্টা, সাপোজ
10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় তুমি আগে চেষ্টা করো ভাই, এই যে 5টা চ্যাপ্টার অবশ্যই তুমি এটাতে মোটামুটি 1 ঘন্টা করে তো দিতেই হবে, বা 1 ঘন্টা না হলে বলতে পারো 40 to 45 মিনিটস তো লাগবেই, তাই না? তাহলে এই 40 to 45 মিনিটস এর মধ্যে, বা 1 ঘন্টাই ধরলাম তুমি, এই 1 ঘন্টার মধ্যে তোমার টার্গেট থাকবে কি ভাইয়া, তুমি প্রথম আধা ঘন্টা বা 35 মিনিটের মধ্যে চেষ্টা করে ফেলো, ওই যে 1 ঘন্টা যদি ধরো 35 মিনিটের মধ্যে চেষ্টা করে ফেলো এই দুইটা জিনিস গ্রো থ্রু করতে। জাস্ট মেইন বইয়ের দাগানো লাইন, এবং দাগানো লাইনে শুধু না, দাগানো লাইনে কিওয়ার্ড গুলো দেখে ফেলো, দেখবে একটা কনফিডেন্স পাচ্ছ। অনেকেই দেখবে এটা এমন হবে 25 মিনিটে শেষ হয়ে যাবে, তাহলে তো আরো ভালো। এরপরে কি করবো ভাইয়া, এরপরে তুমি চলে যাও এই ফাইনাল টাচে। সো দেখবা ফাইনাল টাচ যখন পড়তেছো কি হয়ে যাবে, আমাদের মানে মনে রাখবে আমাদের ব্রেইন না রিপিটেশন খুব পছন্দ করে। খুব পছন্দ মানে কি, ধরো তুমি এখানে লিখে দেখেছো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো শক্তির নিত্যতা মেনে চলে, তুমি পড়েছো। তারপরে তুমি ফাইনাল টাচে দেখলা লেখা আছে যে নিচের কোনটি বা কোনটি শক্তি নিত্যতা মেনে চলে, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন নীতি মেনে চলে, তখনই তোমার আরেকবার রিভিশন হয়ে গিয়েছে, তাই তো? তাহলে লাভ হয়েছে রিভিশন। সেকেন্ড আরেকটা লাভ, তুমি তখন বুঝতে পারছো আরে প্রশ্ন আসলে এভাবেই আসবে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি নিত্যতা মেনে চলে, অপশনে ধরো শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, এন্ড আদার্স। তার মানে তোমার একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুইটা হলো মাস্ট। এই দুইটা মাস্ট কাদের জন্য ভাইয়া? যারা ভালো অবস্থায় আছো প্রিপারেশনের তাদের জন্য, যারা অ্যাভারেজ কন্ডিশনে আছো তাদের জন্য, ঠিক আছে? দুইজনের জন্য এই দুইটা মাস্ট আমরা চেষ্টা করব। সো ওই যে বললাম ভাইয়া, ধরো তুমি চেষ্টা করেছো যে 1 ঘন্টা, বা আমি ধরলাম সাপোজ 1 ঘন্টাই নিয়েছো তুমি, তুমি 40 মিনিট বা 35 মিনিটে মেইন বইটা দেখে ফেলছো, কিওয়ার্ড গুলো দেখে ফেলছো, এবার তুমি চলে যাও কোথায়, ফাইনাল টাচে। ওকে, তার মানে বাকি 10-15 মিনিটে কিন্তু ফাইনাল টাচ মোটামুটি কভার করে ফেলা পসিবল, বা হয়তো বা 5 মিনিট এদিক সেদিক হতে পারে। ওকে, এখন হলো ভাইয়া আমার আরেকটু টাইম বেশি আছে। অনেকেরই হইতে পারে ভাইয়া মেইন বইটা আগে খুব ভালো মতো শেষ করা আছে, ভাই আমার তো তাহলে একটু টাইম বাঁচতেছে, আমি কি করব তাহলে? তাদের জন্য এইবার তুমি পুরোপুরি প্র্যাকটিস সিনারিওতে চলে যাও। কি ভাইয়া, তুমি এখন সলভ করবা হলো, তোমার এরপরে দায়িত্ব থাকবে সলভ করার মাস্টার কোশ্চেন ব্যাংক। তোমার এরপরে দায়িত্ব থাকবে ভাইয়া মাস্টার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? সো মাস্টার কোশ্চেন ব্যাংকের মধ্যে ভাইয়া কি সলভ করব আসলে আমরা? চলো আমরা মাস্টার কোশ্চেন ব্যাংকের কি সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথম কথা ভাইয়া, যখন মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবো, যেটা ধরো আমি, বা যদি বলতেন ভাইয়া আপনি এই সময় থাকলে কি করতেন, বা আপনি আপনার সময় কি করেছিলেন, তো মাস্টার কোশ্চেন ব্যাংক দেখো অনেক প্রশ্ন না ভাইয়া, অনেক প্রশ্ন তুমি কি প্রত্যেকবার সলভ করা পসিবল? দেখো ভাইয়া আসলে কিন্তু মানে মানে রিয়ালিটি কিন্তু আসলে এতটা মানে আমাদের দিকের না, বা আমাদের অনুকূলে না। সে তুমি হয়তো বা মেইন পড়ার সময় ধরো তুমি ডেইলি এক্সামের সময় 1টা বা 2টা চ্যাপ্টার পড়েছো, তখন যেভাবে সলভ করতে পেরেছো, এখন কিন্তু আর এত কিছু বা এত জিনিস বা এত প্রশ্ন সলভ করার সুযোগ নাই। তাহলে ভাই কিভাবে আগাবো? ওকে, এখানে আগানোর অ্যাপ্রোচটা কি হতে পারে, যেটা তোমাকে মাস্ট লাগবে সেটা হলো, ওকে মাস্ট হলো কোনটা ভাইয়া, মাস্ট হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো প্রিভিয়াস যা যা প্রশ্ন আসছিল প্রিভিয়াস কোশ্চেন, এটা মাস্ট পড়বা। পাশাপাশি ইসাক স্যারের অনুশীলনী অংশটা, এই দুইটা আমরা ভাই কি করবো ভাই, অবশ্যই মাস্ট পড়ার চেষ্টা করব। পাশাপাশি আমি আরেকটা কাজ করতাম, বা আমি একটা কাজ করতে একটু অনুপ্রাণিত করি, যদি তোমার সুযোগ থাকে অবশ্যই, তুমি তো মনে আছে কিনা যে যা তুমি পারো নাই, দেখবা আমরা মানে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড হোক বা কনশিয়াস মাইন্ডে হোক, আমরা যেগুলো পাইনি দেখবা গোল করে দাগ দিয়ে রাখি, তাই না? বা তোমাদের অনেকেরই হয়তো বা মিস্টেক কোনো খাতা আছে, সো সেই খাতা হোক বা ওই যে গোল করে দাগানো হোক, সেই ভুল করা দাগানো গোল লাইন, ঠিক আছে? তার মানে দাগানো প্রশ্ন মানে কি, যা আগে ভুল করেছি। তো এটা সবার জন্য না কিন্তু, ওকে সবার জন্য না বলতে মানে কি, যারা আগে এরকম দাগাও নাই, সো তাদের তো আসলে সুযোগ নেই, সো এখন আবার নতুন করে এই কাজ করতে যেও না। সো যারা আগে এটা দাগিয়ে ফেলছো তাদের জন্য এটা, বাট এই যে এই প্রথম দুইটা সবার জন্যই মাস্ট, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের টোটাল বলতে পারো রিভিশন স্পেকট্রাম। এখন আমরা কোন পর্যন্ত যাব? আবার বলতেছি ভাইয়া, সবকিছু টাচ করার কিন্তু ওই যে বললাম যেটা ভাইয়া, মানে কাইন্ড অফ চিন্তা করা যে মানে ফিজিক্স আগেই বলেছি ভাইয়া, এইখান থেকেও তোমাদের পড়াশোনা হইতে হবে ভাইয়া, প্রিসাইজ টু দা পয়েন্ট পড়াশোনা হইতে হবে। সো এত বেশি কিছু পড়তে যে আবার মানে আমার দেখা যাবে তুমি বায়োলজি কম পারতেছো, কেমিস্ট্রি কম পারতেছো, এমন করার সুযোগ নাই। আবার বেশি পড়তে যে তোমার দেখা যাবে আসছে 15টা কোশ্চেন, দেখবে আসবে কিছু সহজ জিনিস, ওই সহজগুলো আবার ভুল করা যাবে না। সো ফিজিক্সে আমাদের অ্যাপ্রোচ এমন ভাবে হবে, আমরা প্রিসাইজ পড়াশোনা করব, এবং যাতে 15টাই আমরা পারি, কোনো একটা নাম্বারও মিস করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে যেটা বললাম ভাইয়া, যারা ভালো স্টুডেন্ট বা যারা বুঝে মানে আগে থেকে যাদের প্রপার পড়া হয়েছে, ভালো স্টুডেন্ট আসলে টেকনিক্যালি কথাটা হলো, যারা ডেইলি এক্সাম বলো বা আদার যে ক্লাসগুলো হয়েছে ক্লাসের সাথে ভালোমতো কন্টিনিউ করতে পেরেছি, তাদের তো অলরেডি পড়া হয়েছে মেইন বইটা, সো তাদের ক্ষেত্রে 3টাই চেষ্টা করবা পেপার ফাইনাল আগে যেতে।
এখন আসো ভাইয়া, যাদের ক্ষেত্রে হয়তো ওই যে বললাম কোনো কারণে হয়তো মিস হতে পারে, কোন একটা চ্যাপ্টার হতে পারে, কোন একটা ক্লাস হতে পারে, বা কোনো হতে পারে 10-15 দিন হয়তো তুমি পড়ার লাইন থেকে একটু হতে পারে বিভিন্ন কারণে ডেভিয়েট হয়ে গিয়েছো, তাদের জন্য কি দরকার ভাইয়া? অবশ্যই এই দুইটা, মেইন বুক আর ফাইনাল টাচ, এই দুইটা করে তুমি আগে যাও। এরপরে কি করবা ভাইয়া? এরপরে যখন সুযোগ পাবা, যেমন ধরো তুমি এই দুইটা পড়ে ফেলেছো, বললাম আমি ধরো পেপার ফাইনালে, সো সাবজেক্ট ফাইনালে যখন যাবা তখন তুমি আগে এটার উপর আমল করবা। তাহলে দেখো তোমার কিন্তু 3টাই হয়ে গিয়েছে। এতে কি হবে? তুমি আর ওই যে এতদিন ক্লাস করেছে তার সাথে কিন্তু তুমি একটা কম্পিট করার সুযোগ পেয়েছো, সো সেটাকে কাজে লাগাতে হবে। ওকে ফাইন, তাহলে এই হলো রিভিশন স্পেকট্রাম। এখন ভাইয়া আমার আর দুইটা প্রশ্ন বাকি। ভাইয়া দুইটা প্রশ্ন কি ভাইয়া? মেডিট্রিক্স কখন পড়বো? ওকে, সো মেডিট্রিক্স কখন পড়বো অ্যান্সার আসলে নাই, মেডিট্রিক্সের কখন পড়াচ্ছে কিভাবে পড়বো সেটার অ্যান্সার আছে। ভাই কিভাবে পড়বো? তাহলে মেডিট্রিক্স তোমাকে হেল্প করবে কি, তুমি যখন পড়ার সময় দেখবা অনেক কিছু দেখবা রচনা লেখা আছে আমাদের বইয়ে, মানে একটু এলাবোরেটলি লেখা আছে, ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, সেগুলো দেখবা মেট্রিক্সে না খুব সুন্দর সাজানো আছে। সিম্পল এক্সাম্পল দিই, ধরো তাপগতিবিদ্যা, যে আমাদের ঊর্ধ্বতাপীয়, সমষ্ণ, সমচাপ আর সমায়তন আছে, সো এই চারটা কিন্তু বইতে দেখবা ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, বাট তুমি দেখবা মেট্রিক্সের তুলনা আকারে দেওয়া আছে, তাই না? পড়তে দেখবা অনেক ইজি হবে। সো এরকম যেই তুলনামূলক চার্ট হতে পারে, সো মানে আমরা এইভাবে না দিয়ে আমরা দিতে পারি সিলেক্টেড পোরশন, ঠিক আছে? সো সিলেক্টেড পোরশন একটু পরে তোমাদের বলবো আসলে সিলেক্টেড পোরশন কি কি লাগতে পারে, সো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখন ভাইয়া হইতে পারে অনেকেই বলতেছে, ভাইয়া আমি তো ফিজিক্সে মেইন বই না পড়ে আমি তো শুধুমাত্র মেডিট্রিক্স পড়েছি আগে, তাহলে আমি কি আবার নতুন করে মেইন বই শুরু করব? ওকে, এখন যেহেতু আর সময় নাই সেরকম, আমাদের সাজেশন থাকবে অবশ্যই তুমি যেহেতু মেট্রিক্সে আমল করছো, ইনশাআল্লাহ এটাতে কোনো অসুবিধা নাই, কভার হয়ে যাবে। সো তোমার ক্ষেত্রে তখনই যে মেইন বইয়ের জায়গায় চলে আসবে জাস্ট মেডিট্রিক্স, ঠিক আছে? আর যদি অতিরিক্ত সময় পাও, তুমি জাস্ট দাগ নম্বরের পিডিএফটা একবার উল্টায় দেখবা, দেখবা যে আরে কোনো লাইন কি মিস গেল নাকি। বিশ্বাস করো কোনো লাইন মিস যায়নি, বাট তুমি একটা কনফিডেন্স পাবা, আরে না আমার বন্ধুটা যে মেইন বই পড়েছে, আমি আসলে হচ্ছে পিছায় নাই, মেট্রিক্স পড়ে আমার এটা অলরেডি হয়ে গিয়েছে। ওকে, তাহলে যারা শুধু মেট্রিক্স পড়েছো জাস্ট এইটার জায়গায় এইটা বসায় নাও, ঠিক আছে? মেইন বইয়ের জায়গায় মেট্রিক্স হবে, বাকি সব আগের মতো একই স্পেকট্রামে যাবে। ওকে ঠিক আছে, তাহলে এটা সিলেক্টেড পোরশন। লাস্টলি হলো উইকলি সলিউশন বুক। সো এটা নিয়ে আপাতত তেমন হেডেক নিও না, কারণ অলরেডি তোমাদের মান্থলি এক্সামে এই সলিউশন বুকগুলোর উপর তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, মানে কিছু সিমিলার কোশ্চেনের উপরে, তাই না? সো এটা হলো যে যদি মানে সাথে রেখে দিবা, এটাও সেম কথা, তুমি যেগুলো ভুল করেছো আই এম প্রিটি শিওর হয়তো বা দাগিয়েছো সেগুলা, তো কি করবা, এই যে মেইন মাস্টার কোশ্চেন ব্যাংক পড়ার পরে তখন যখন টাইম পাবো ওই কোশ্চেনগুলো নিয়ে একবার একটু জাস্ট ওভারঅল গো থ্রু, চোখ বুলানো 5 মিনিটের মধ্যে, যাতে এটা হয়ে যায় ক্লিয়ার। তাহলে দেখবা এই সিকোয়েন্সটা ফলো করলে হোপফুলি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো হয়ে যাবে। তাহলে আবার মেইন কথা ভাইয়া, আমরা ফিজিক্সের অ্যাপ্রোচটা থাকবে কি ভাইয়া? প্রিসাইজ, ঠিক আছে? অর্থাৎ অনেক বেশি এলাবোরেটিভ জিনিসপত্রের প্রতি আমরা বেশি বায়াসড না হই। বিশেষ করে অনেকে আছে যে ভাইয়া আমার বইটা না পড়লে ভালো লাগে না, তারা কি করে, দেখা যায় যে ডেরিভেশন মুখস্থ করতে চায় বা ডেরিভেশন পড়তে চায়, এই কাজ করতে যাও না, ঠিক আছে? হোপফুলি এগুলো নিয়ে তেমন টেনশন দরকার নেই। লাস্ট একটা প্রশ্ন ভাইয়া, ম্যাথ, ভাইয়া ম্যাথে কি করব? ওকে, আজকে আমরা ইনশাআল্লাহ এই ভিডিওর লাস্টের দিকে বলবো কোন ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, বাট তাও আমরা একটু ম্যাথের জন্য যদি বলি যে ভাইয়া ম্যাথের জন্য আমরা কি বেশি স্ট্রেস আউট হব, মানে বেশি টেনশন করব না কি করব না, তো এখানে মেইন কনসার্ন ভাইয়া ম্যাথের জন্য তোমাদের যেটা লাগবে সেটা হলো জাস্ট কি ভাইয়া, দেখবা ফাইনাল টাচে কিছু ম্যাথ দেওয়া আছে, তোমার যদি আগে একদমই না পড়া থাকে ওইরকম, তখন শুধুমাত্র তুমি ফাইনাল টাচগুলো কভার করে যাও, ঠিক আছে? এরপরে তুমি যখন টাইম আছে তখন তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকের যে ম্যাথ আছে সেগুলো সলভ করো, ঠিক আছে? আগে বলেছি ফাইনাল টাচ, ধরো ওই যে যাদের আগে পড়া হয়েছে তারা তো দেখবে যে পেপার ফাইনালের আগেই এই দুইটা পড়ে দেখবা টাইম আছে, তারা কি করবা তখন, এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবা, তখনই ম্যাথগুলো একবার দেখে ফেলছো। আর যাদের ক্ষেত্রে এটা হয় নাই তারা কি করতে পারো, যে এই দুইটা পড়ে দেখবে ফাইনাল টাচে কিছু ম্যাথ চলে আসবে, সো সেগুলো তো দেখেছো। এরপরে তুমি যদি সময় পাও, ধরো 5 বা 10 মিনিটই আছে, তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকে চলে জাস্ট ম্যাথমেটিক্যাল গুলো একবার একটু চোখ বুলে যাও, যে না এগুলো দেখবা সলভ করেছো, কয়েকবার সলভ করেছো, জাস্ট একটু পাতা উল্টাবো ওই অংশগুলোতে, ঠিক আছে? তাহলে দেখবা ম্যাথের অংশটা তোমার মোটামুটি কভার হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে এই হলো মেইন কথা ম্যাথের জন্য আমরা ফাইনাল টাচ আর মাস্টার কোশ্চেন ব্যাংক। এরপরে যদি অতিরিক্ত টাইম পাই, অনেকে হয়তো বা মেট্রিক্সে কিছু ম্যাথ দাগিয়ে রেখেছো সেগুলো দেখতে পারো, বাট মেইন কনসার্ন এই দুইটাতে যদি ভালো মতো আমল করতে পারি হোপফুলি প্রবলেম হবে না। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল সিকোয়েন্স বা টোটাল আমরা কিভাবে আগাবো। চলো এখন আমরা সামনে আগাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কথাবার্তাতে। তো প্রথমে দেখি তাপগতিবিদ্যা।
তাপগতিবিদ্যা কিন্তু একটা আশার মতো চ্যাপ্টার। মাথায় রাখবা টিচাররা যখন প্রশ্ন মানে করতে চায় দেখা যায় যে বা বিভিন্ন এক্সামের প্রশ্ন প্যাটার্ন যদি তুমি খেয়াল করে দেখো প্রথম দিকে চ্যাপ্টারগুলোকে তারা বেশ গুরুত্ব দেয়। মানে প্রথম দিকে চ্যাপ্টারে দেখবা মোটামুটি বেশ প্রশ্ন আসে। সো তাপগতিবিদ্যা সেরকম একটা চ্যাপ্টার। সো প্রথমে আসো তাপমাত্রা পরিমাপের নীতি। সো নীতির মধ্যে থেকে ওই যে স্কেলগুলো আছে, সো এখান থেকে তাপমাত্রার স্কেল অংশগুলা ভালো মতো দেখতে হবে। কোন স্কেল, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, নিম্ন স্থিরাঙ্ক কত, দেন কোন স্কেলের সাথে কিভাবে কনভার্ট করা হয়, এই কথাগুলো লাগতে পারে। আর লাগবে এখান থেকে ভাইয়া ত্রৈধ বিন্দু। সো মেইনলি ত্রৈধ বিন্দু পানিটা এইটা দেখলেই বেশ ভালো মতোই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপর দেখি যে প্রথম সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, অভ্যন্তরীণ শক্তি কি, তাপ ও কাজ কি। মানে কি, প্রথম সূত্রে দেখবা তাৎপর্য দেওয়া আছে, প্রয়োগ দেওয়া আছে, তারপরে হলো ওই যে চারটা ওই যে বলেছে সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয়, সমষ্ণদের তুলনাগুলা কোথায়, গ্রাফ কেমন হয়, কোনটা বাড়ে কোনটা কমে, এই কথাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এইটাকে একটু ভালোভাবে গুরুত্ব দিব। আর এক্ষেত্রে আমরা এই যে দেখো মেট্রিক্সের পৃষ্ঠা 5-এ এটা হলো মেট্রিক্সের পেজ দেওয়া আছে। সো মেট্রিক্সে যদি দেখো সেখান থেকে তুমি দেখবে একটা তুলনামূলক ছক পেয়ে যাবা। সেই ছকটা যদি পড়ে ফেলো তাহলে কিন্তু মোটামুটি মানে কম সময়ে বেশি পড়া হয়ে যাবে। এরপর দেখি তাপীয় সিস্টেম আর তাপগতি প্রক্রিয়াগুলো। সো যে ওই প্রক্রিয়ারই আর কি দুইটা ভাগ করা হয়েছে, দেখবে এখানে একটা চার্ট পাওয়া মেট্রিক্সে। সো এটা তোমরা একটু চাইলে দেখে রাখতে পারো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এখানে ওই যে সংজ্ঞাগুলো আছে, তো সংজ্ঞাগুলো কে কোনটা দিয়েছে নামগুলা পড়বা। সো এটা নেমোনিক দেখবা যে আমরা ক্লাসেও বলেছি বা মেট্রিক্সেও দেওয়া আছে, সেই নেমোনিকটা আমরা দেখে ফেলতে পারি। প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বইয়ে দেখবা একটু বেশি এলাবোরেট বা ডেসক্রিপটিভ ওয়েতে লিখেছে। সো এখানে যদি একটু মেট্রিক্সটা ফলো করো পৃষ্ঠা 12-তে দেখবা একটা পার্থক্য দেওয়া আছে, সেই পার্থক্য পড়লেই মোটামুটি তোমার কিন্তু তুলনাও হয়ে যাচ্ছে, আবার কার বৈশিষ্ট্য কোনটা, কোথায় ঘটে না ঘটে, এগুলোও হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা মেট্রিক্সটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। দেন কার্নোচক্র, কার্নোচক্রের ক্ষেত্রে কি আসে ভাইয়া, ওই যে কোন ধাপে কি ঘটে এই কথাগুলো আসে, কোন ধাপে কি ঘটে। সো এইটা তোমরা চাইলে এখান থেকে মানে কোন ধাপে কি ঘটে মানে কি, তখন তাপমাত্রা বাড়ছে কখন, তাপমাত্রা স্থির, এনট্রপি বাড়বে কখন, এনট্রপি কমবে কখন, এই কথাগুলো আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, তোমরা চাইলে এই যে বললাম মেট্রিক্সটা থেকে এখানে হেল্প নিতে পারো, কিংবা তোমরা ম্যারাথন স্লাইডে দেখবে একটা চার্ট করে দেওয়া আছে, সো চাইলে সেই চার্টটাও পড়ে ফেলতে পারো। রেফ্রিজারেটর, এখান থেকে আসলে জাস্ট কার্যাপেক্ষক কি, এটার ভ্যালু কি, এই কথাগুলো আসতে পারে। এনট্রপি বিশৃঙ্খলার মূলত বৈশিষ্ট্যটা পড়বা। আর এই যে দেখো এনট্রপির পরিবর্তন নিয়ে এখানে একটা চার্ট আছে যে কখন জিরো পরিবর্তন জিরো, বা কখন স্থির থাকবে, ধনাত্মক কখন, ঋণাত্মক কখন। সো এটা ম্যাট্রিক্স থেকে পড়ে ফেলতে পারো। ওকে, এবার দেখি লাস্টে ম্যাথ। সো ম্যাথ নিয়ে যে বললাম এখানে আমরা কথা তেমন না বলি, আমরা মেইনলি ম্যাথ সলভ করবো কোথা থেকে, ফাইনাল টাচে যেই কয়েকটা আছে আর ওদিকে মাস্টার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, আর লাস্টে আমরা ফর্মুলা নিয়ে কথাবার্তা বলবো। এবার আসে অধ্যায় 2। তো অধ্যায় 2 না দেখো মানে চ্যাপ্টারটা আকারে বেশ বড়, এই চ্যাপ্টারটা আকারে বেশ বড়, বাট তুমি যদি একটু কোশ্চেন দেখো কি পরিমাণ এসেছে তাহলে কিন্তু বেশ কম প্রশ্ন এসেছে। তাহলে এখানে আমরা টু দা পয়েন্টে চিন্তা করে আগাবো। এখান থেকে কি আসতে পারে ভাইয়া, দেখা যায় এককগুলো থেকে প্রশ্ন আসে, চার্জের একক কি বা এরকম বিভবের একক কি বা ইলেকট্রোভোল্ট কি, এমন প্রশ্ন আসতে দেখা গেছে। তারপরে কি আসতে পারে এখান থেকে, বিভব কি, প্রাবল্য কি, এই কথাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে ডাইইলেকট্রিকের দেখবা কিছু ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলা থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড ধারকের ধারকত্ব থেকে মেইনলি ধারকত্ব কি, বা ওই যে আমাদের ফর্মুলাটা কেমন হইতে পারে, একক কিরকম হইতে পারে, আর বিভিন্ন ধারকের বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা ফার্স্ট অফ অল এই কুলম্বের সূত্র কি, কুলম্ব সূত্র থেকে আমাদের পড়তে হবে কি, এখান থেকে ম্যাথমেটিক্যাল জিনিস কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে সেটার একটা ভালো চান্স হলে এই কুলম্ব ফর্মুলা থেকে কি দিবে, যে বলবে যে দূরত্ব দ্বিগুণ করা হলে বল কত গুণ হবে, বা এরকম এই প্রশ্ন আসতে পারে। দেন বিন্দু চার্জে দেখো তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য, বিভব, সবকিছু এই সবগুলো বইয়ে যতটুকু আছে দ্যাটস মোর দেন এনাফ, ঠিক আছে। এবং দেখবা এখানে কম কম কথাবার্তা আছে বা দাগানো লাইন খুবই কম দেখবা এখানে। পাশাপাশি তোমাদের একটা ভয় থাকে যেটা ওই যে দ্বিমেরু, ভাইয়া দ্বিমেরুতে দেখবা বইয়ে কয়েকটা পৃষ্ঠা আছে, অনেকে ভুল করি কি যে ভাইয়া পড়াশোনা সব পড়ে যায়। বিশ্বাস করো দ্বিমেরু থেকে বিগত বছরগুলোতে কখনো প্রশ্ন আসে নাই, আর ওই ডেরিভেশন থেকে তো আসবে না মোটামুটি শিওর, কারণ ডেরিভেশন তো আমাদের লাগবে না। তাহলে আমরা এই দ্বিমেরুতে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, তুমি জাস্ট মেডিট্রিক্সে দেখবা একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা যদি ফলো করে ফেলো তাহলেই কিন্তু দ্বিমেরু নিয়ে যদি প্রশ্ন আসেও না পারার কোনো কারণ নেই। সো এখানে আমরা একটু মেডিট্রিক্সটাতে একটু দেখে রাখবো বা গুরুত্ব দিব। দেন অপরিবাহী আর ডাইইলেকট্রিক, এখান থেকে আসে উদাহরণগুলো, ঠিক আছে, উদাহরণ আসবে, আর এখান থেকে আসতে পারে ভ্যালু।
যে কাচের কত, তারপর আদার্স এই কথাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। দেন দেখি ধারক আর ধারকত্ব, এখান থেকে একক থেকে বলেছে প্রশ্ন আসবে, জিনিসগুলো কি সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এই যে দেখো বিভিন্ন ধারকের দেখবা 4 প্রকার ধারকের, কোনটা ডাইইলেকট্রিক পদার্থ কি, তারপরে কোনটার ব্যবহার কেমন, কি ইউজ করা হয়, এই কথাগুলো বলা আছে। সো এটা তুমি ম্যাট্রিক্সে দেখবা একসাথে সবকিছু সামারি করা আছে, ঠিক আছে। সো একসাথে সবকিছু সামারি পেয়ে যাবা, সো সেটাতে ফলো করলে মোটামুটি আসলে আমাদের ধারকের কাজ হয়ে যাবে। ওকে, আর ম্যাথমেটিক্যাল এখান থেকে আসলে সেরকম আসে না, মূল যে বললাম ম্যাথ আসলে বড় যে এখান থেকে আসবে কুলম্বের ফর্মুলা, যেখান থেকে আসছিল এর আগে যে দ্বিগুণ করলে কি হবে, অর্ধেক করলে কি হবে, এরকম প্রশ্ন আসতে পারে। ওকে, চলতরিৎ। ওকে, চলতরিৎ বলতে পারো ওই যে ছোট মরিচের ঝাল বেশি টাইপ একটা চ্যাপ্টার, মানে কি চ্যাপ্টার ছোট পড়া কম, কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, তুমি নিজেই খেয়াল করে দেখো বেশ প্রশ্ন আসছে। আর এখান থেকে প্রশ্ন আসার হটস্পট বলতে পারো দুইটা, সেটা কি, একটা হলো যে রোধের কথাবার্তাগুলা, যে রোধের ফর্মুলা কি, আপেক্ষিক রোধ কি, এখান থেকেও সেম দ্বিগুণ করলে কি হবে, তিন গুণ করলে কি হবে, উষ্ণতা গুণাঙ্ক কি, এটার একক কি, এই কথাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা হটস্পট হলো যন্ত্রপাতিগুলা, এই যে দেখো শান্ট গ্যালভানোমিটার কি, ভোল্টমিটার কি, অ্যামিটার কি, তারপরে ধরো বাকি যন্ত্রগুলোর ব্যবহার, ঠিক আছে, মানে মিটার ব্রিজ কি, পোটেনশিওমিটার কি, এই যন্ত্রগুলোর ব্যবহার, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। সো এই ব্যবহারগুলা তুমি কিন্তু এই যে দেখবা ম্যাট্রিক্সে তুমি এগুলো একসাথে পেয়ে যাবা, বইতে একটু মানে বিচ্ছিন্ন ভাবে আছে, একটু পাতা উল্টা হতে হবে বেশি বেশি, তুমি এটা ম্যাট্রিক্স যদি একটু ফলো করো দেখবা একসাথে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা একটু ম্যাট্রিক্স আমরা দেখে ফেলতে পারি, দেখবা অনেক হেল্প হবে। ওকে, আর অন্যগুলো থেকে কি লাগবে ভাইয়া, তড়িৎ প্রবাহ, এখান থেকে মূলত ওই যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি, এই কথা থেকে লাগবে, I is equal to Q by T, এই কথা থেকে লাগবে, জাস্ট সংজ্ঞামূলক কথাবার্তা, ঠিক আছে। মুক্ত ইলেকট্রন কি, জাস্ট এখানেও সেম কথা, জাস্ট রিডিং দিয়ে রাখবো, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। দেন দেখো উৎপন্ন তাপ, জুলের ক্রিয়া, সো জুলের ক্রিয়া থেকে জাস্ট 3টা ফর্মুলা জেনে রাখবো, কোনটা কি, এরকম পর্যন্ত লাগবে। ম্যাথ আসবে ভাইয়া একটু আনলাইকলি, তবে আসলে যে বাতির ম্যাথ আছে না এক ধরনের, আমরা দেখবো একটু পরে, সেরকম ম্যাথ আসতে পারে। তারপরে দেখি বৈদ্যুতিক ফিউজ, ফিউজের ক্ষেত্রে লাগবে ফিউজ কি, এটা রোধ কেমন, তারপর এখানে কি করা হয়, কি ওর উদ্দেশ্য কি, রোধ কিভাবে আমরা এখানে দেখি কি, গলনাঙ্ক কেমন হয় এবং গলনাঙ্ক কমার কারণ কি, আদার্স এইসব কথাবার্তা আমরা পড়েছিলাম, সেই কথাগুলো লাগবে। আর এই যে বললাম বিদ্যুৎ শক্তি আর ক্ষমতার এই ব্যাপারটা লাগবে, যে কতগুলো বাল্ব জ্বলে। তড়িৎ কোষ, অভ্যন্তরীণ রোধ, এখান থেকে আসলে সেরকম প্রশ্ন আসে না, সো এখান থেকে হেডেক আমরা নিব না। এখান থেকে যদি একান্তই পড়তে চাও দেখবা ম্যাট্রিক্সে বা তোমার মেইন বইয়ে দেখবা বিশেষ ক্ষেত্র বলে 6টা পয়েন্ট দেওয়া আছে, সো সেই পয়েন্টগুলো দেখলে দ্যাটস মোর দেন এনাফ। 6টা না, মাই মিস্টেক, 4টা পয়েন্ট দেওয়া আছে, সেই 4টা পড়লেই হয়ে যাবে। তবে আবার বলতেছি তেমন ইম্পর্টেন্ট না, সো অতিরিক্ত হেডেক নিও না, তোমার গুরুত্ব থাকবে এই যে এগুলাতে বেশি গুরুত্ব থাকবে। এরপর দেখো কিরশফের সূত্র ব্যবহার, এখান থেকে আসবে কিরশফের সূত্র কোনটা কি, কোনটার নাম কি, এই কথাগুলো আসবে, বিরাট বিরাট ম্যাথ আসবে না। আর এখান থেকে আমরা একটু হুইটস্টোনটা পড়ে রাখবো, সো হুইটস্টোনটা যদি ম্যাথ আসে, এই হুইটস্টোন থেকে ম্যাথ আসার সুযোগ আছে, কারণ যেহেতু ছোট একটা জিনিস। ওকে, তাহলে আমরা যদি একটু ওভারঅল হাইলাইট করতে চাই, একটু ছোট্ট করে দেখে আসি, তো এখান থেকে এই নীতিটা পড়বো ভালো মতো। এই যে প্রথম সূত্রের প্রয়োগ এন্ড আদার যা যা আছে, এগুলাকে আমরা একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর এই দিক থেকে দেখো কানোর চক্র থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, সো এগুলোকে আমরা একটু বেশি এক্সট্রা গুরুত্ব দিব যাতে মিস না হয়। দেন আমরা এখান থেকে কোনটাই গুরুত্ব দিব, এই যে দেখো মাঝখানের এই টপিকটাতে গুরুত্ব দিব, এই টপিকে গুরুত্ব দিব। ওকে, এরপর এখান থেকে কোন টপিকে মাস্ট গুরুত্ব দিব, এই যে রোধের টপিকটাতে গুরুত্ব দিব, তারপর এখানে আমরা গুরুত্ব দিব শান্টের এই অংশটাতে, ঠিক আছে। এই দুইটাকে আমরা ভালো মতো মাথায় রাখবো। আর এদিকে দেখো কিরশফের সূত্রের ব্যবহার, এই কথাটাতে মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, এবার দেখি আমরা সামনে, তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। ওকে, এইটা হলো একটা মানে তোমাদের প্রশ্নের শেষ নাই, যে ভাইয়া এখানে কি পড়বো না পড়বো, মানে বিশাল অনেক অনেক প্রশ্ন তোমাদের। একটা ছোট্ট কথা, এই চ্যাপ্টারে তোমরা যা মানে কম পারো বা যা বুঝো কম, সেখান থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখো, তুমি নিজেই দেখো, যেটাতে আমাদের মেইনলি প্রবলেম হয় যে এত এত ফর্মুলা কিভাবে আসলো না আসলো, এখান থেকে কিন্তু প্রশ্ন ওরকম হয় না। আসে কোথা থেকে, দেখবা এই যে দিক নির্ণয় সূত্রগুলো, তুমি এখান থেকে কোনটার দিক কিভাবে নির্ণয় করা হয় ম্যাট্রিক্সে দেখবা একসাথে দেওয়া আছে, সো এটা একটু ম্যাট্রিক্স থেকে আমরা দেখে ফেলার চেষ্টা করব। এরপরে ফর্মুলাগুলোতে এখান থেকে বেশি হেডেক নিও না, জাস্ট টু দা পয়েন্টে দাগানো লাইন এবং কিওয়ার্ড, এইটাতে ফোকাস রাখবে, এর চেয়ে বেশি কিছুই দরকার নাই। এখান থেকে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো ভূচুম্বক, এই যে বাংলা কথা ছোট ছোট কথাগুলা, ভূচুম্বকের উপাদান কি, কার বিচ্যুতি কত, বিনতি কত, এই কথাগুলো আসতে পারে। আর আসবে ফেরোচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বকের বৈশিষ্ট্য কি, পার্থক্য বা এদের কাজ কি, আসলে মানে ধর্ম কি। সো বই দেখবে এখানে আবার এখানে ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, তো এটা একটু ম্যাট্রিক্স থেকে দেখে ফেলবা, একসাথে অনেক পড়া হয়ে যাবে, ঠিক আছে, একসাথে অনেক পড়া হয়ে যাবে।
যাবে। আর অস্থায়ী চুম্বক স্থায়ী চুম্বক এখানেও ব্যবহার আসে, তো চাইলে এটা ম্যাট্রিক্স থেকেও দেখতে পারো, তাহলে মেইন বইতেও দেখবা, জাস্ট দুইটা প্যারা দেওয়া আছে, তো সেই ব্যবহারের অংশটা দেখে রাখবো। আর ধর্ম দেখবা 3টা করে পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট পড়লেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এই চ্যাপ্টারে গুরুত্ব দিই, এই যে শুরুর অংশটাতে মাস্ট গুরুত্ব দিব, ভূচুম্বক আর এদিকে ফেরো প্যারা ডায়াচুম্বক, এগুলোতে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আর ওভারঅল তো আমরা পড়বোই সবগুলা, ঠিক আছে। ওকে, এরপর দেখে একটা ছোট্ট চ্যাপ্টার, সেটা হলো আবেশ আর পরিবর্তী প্রবাহ। তাহলে এই আবেশের থেকে ভাইয়া মেইনলি দরকারি একটা জায়গায়, সেটা হলো ফ্যারাডের ফর্মুলাগুলা কি, প্রথম কোনটা দ্বিতীয় কোনটা, কি হয় না হয়, এই কথাগুলো লাগবে, ঠিক আছে। স্বকীয় আবেশ পারস্পরিক আবেশ নাইস টু নো, মানে জাস্ট ফর্মুলা জানবে, এর চেয়ে বেশি কিছুই দরকার নাই। আর দিক পরিবর্তী প্রবাহ, সরাসরি প্রবাহ, ডিসি আর এসি কারেন্টের মধ্যে তুমি জাস্ট ম্যাট্রিক্সের একটা পার্থক্যের মতো দেওয়া আছে, শীর্ষমান কোনটা আরএমএস কোনটা, যদি এটা ম্যাট্রিক্স থেকে পড়ে ফেলো হোপফুলি, তাহলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে ম্যাথ আসতে পারে না কি পারে না, হ্যাঁ এখান থেকে ম্যাথ আসার জায়গায় হলো যদি একান্তই আসে, এই ট্রান্সফরমারটা পড়ে রাখবা, ওই যে ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, সো এই অংশটা থেকে প্রশ্ন আসতে পারে। জ্যামিতিক আলোক বিজ্ঞান দেখো বেশ ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে কোথায়, প্রথমে ফার্মাটের নীতি, অত বেশি ইম্পর্টেন্ট না আসলে, বাট এই যে দর্পণের কাহিনীগুলো লাগবে, যে পুনঃঅভ্যন্তরীণ প্রতিফলন কই হয়, যেমন অপটিক্যাল ফাইবারে ঘটতেছে, তারপরে ধরো দর্পণের কথা থেকে আসবে, তুই যে 6টা অবস্থান আমরা পড়েছিলাম, সেই 6টা অবস্থান থেকে আসবে যে কখন বিম্বটা খর্বিত হবে, কখন হলো বিবর্জিত হয়, কখনো উল্টা হবে, সদ হবে, এই কথাবার্তা থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখবা কি লেন্স, সো লেন্সের ক্ষেত্রে যে বললাম যেটা, এই যে কখন কি হয়, এটা দর্পণে যা, লেন্সেও কিন্তু একই রকম, মনে আছে কিনা, যে অবতল দর্পণ যা দেখাবে উত্তর লেন্স কিন্তু তাই দেখাবে। সো তোমরা একটা চার্ট পড়লেই কিন্তু হয়ে যাবে, লেন্সেরটা যদি পড়ে ফেলো তাহলে কিন্তু মোর দেন এনাফ। সো এটা ম্যাট্রিক্স থেকে আমরা পড়ে ফেলতে পারি। এরপরে দেখি কি আছে, বীক্ষণ যন্ত্রাবলী, ওই যে মেডিকেলের জন্য এরকম বাংলা কথাগুলো না বেশি ইম্পর্টেন্ট। সো বীক্ষণ যন্ত্রাবলী থেকে কি পড়বো ভাইয়া, বীক্ষণ যন্ত্রাবলী থেকে মূলত লাগবে কি, যন্ত্রের বর্ণনাগুলা পড়বা, যন্ত্রের আমরা যদি ওকে প্রকার হতে পারে, প্রকার, যন্ত্রের বর্ণনা আর ব্যবহার বা কাজ কি করে ওরা, সো এই কথাগুলো যদি পড়ে ফেলো তাহলে মোর দেন এনাফ, বাট এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। ওই যে আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিস আছে, এরকম বাংলা প্রশ্ন থেকে প্রশ্ন বেশি আসে, বা বাংলা কথা থেকে, ডেসক্রিপটিভ কথা থেকে। সো প্রিজম থেকে ভাইয়া, হ্যাঁ প্রিজম থেকে লাগবে, মানে জাস্ট আমরা টু দা পয়েন্টের কথাবার্তা বলবো, ফর্মুলাগুলো কি আছে, প্রিজমের মধ্যে কি ঘটে, 3টার দেখবা শর্ত দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কি, বিচ্যুতি কখন হচ্ছে, আর বিচ্ছুরণ, বর্ণালী সৃষ্টি, বিক্ষেপণ, এদের জাস্ট টু দা পয়েন্টের কথা, কখন হয়, কোনটা মধ্যরশ্মি বলা হয় হলুদকে, সো এইরকম কথাবার্তা জাস্ট যতটুকু দাগানো লাইন আছে সেটুকু পড়লেই মোর দেন এনাফ। ওকে, এবার দেখি ভৌত আলোক বিজ্ঞান। সো ভৌত আলোক বিজ্ঞান থেকে মেইনলি আমাদের প্রথম টপিকটা ভালো মতো পড়ার চেষ্টা করবা। দেখছো অনেক প্রশ্ন, 7টা প্রশ্ন আসছে বিগত 5 বছরে, খেয়াল করে দেখছো কি পরিমাণ প্রশ্ন এসেছে ভাই, আসে কোথা থেকে, ওই যে আমরা পড়েছিলাম, দেখো একটা নেমোনিক দিয়ে হয়তো তুমি পড়েছো যে মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, এরকম নেমোনিক আছে না, যে মহাজাগতিক, তারপরে গামা এন্ড আদার্স, তাই তো। সো ওই স্পেকট্রামটা অবশ্যই মনে রাখবা, সিকোয়েন্স থেকে প্রশ্ন আসে, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, এই কথাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ব্যবহার কি আসতে পারে, যেমন মাইক্রোওয়েভে কোনটা ব্যবহার করা হয় এন্ড আদার্স, এরকম কথাবার্তা থেকে আসতে পারে, ঠিক আছে। সো এই স্পেকট্রামে দেখবে একটা বক্স আছে, সো এই বক্সটা তুমি মেইন বইয়ে যতটুকু আছে সেটা পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর কি আছে, তত্ত্ব, সেই তত্ত্ব থেকে আসতে হবে কিরকম ভাইয়া, যেমন আসবে হলো ধরো এই যে আসতে পারে কোনটা দ্বারা কোন তত্ত্বকে ব্যাখ্যা করা যায়, লাইক ধরো সমবর্তন ব্যাখ্যা করা যায় কি দিয়ে, তড়িৎচুম্বক তরঙ্গ মানে তত্ত্ব দিয়ে, তারপরে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায়, ব্যতিচার ব্যাখ্যা করা যায়। সো এরকম প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, যে কোন তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায়, বা বলতে পারে যে কোনটা দ্বারা কি ব্যাখ্যা করা যাবে না, এমন প্রশ্ন করতে পারে। আর বাকিগুলো কি, জাস্ট এখান থেকে টু দা পয়েন্টের জিনিসটা কি পড়বো, ব্যতিচার জিনিসটা কি, কিভাবে ঘটে, অপবর্তন জিনিসটা কি, কিভাবে ঘটতেছে, এখানে একটু পড়তে পারো আমরা। যে অ্যাপ্লিকেশন ফর্মুলা নিয়ে তেমন হেরেক দরকার নাই, দেখবো যে 2 প্রকার আছে আমরা পড়েছিলাম না, সেই কথাগুলো লাগবে, যে ফ্রেনেল আর ফ্রনহোফার শ্রেণী। আর সমবর্তন থেকে এখানে দেখবো যে ব্রুস্টারের ল, এই কথাগুলো আছে, কত ডিগ্রিতে হয়, এই কথাগুলো আসতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটার মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট প্রথম টপিকটা। ওকে, এরপর দেখি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান। সো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে যেটা আসলে মানে আমরা অনেক গুরুত্ব দেই বাট একটু কম আসে আসলে, সেটা হলো কি আইনস্টাইনের ওই যে 3টা কথা না, দৈর্ঘ্য সংকোচন, তারপরে হলো ভর বৃদ্ধি, টাইম ডাইলেশন, তাই না। সো সেখান থেকে আমরা ফর্মুলা আর অ্যাপ্লিকেশন শিখবো। মেইনলি লাগবে কোনটা, যে আলোর বেগে চললে কি হবে এই কথা থাকবে, আর বড় জোর বলবা 60% বেগে হলে কি হবে, বা 80% বেগে কি হবে, এই 3টা কেস ছাড়া তেমন কিছু দরকার নাই। এরপরে দেখো মৌলিক বল। সো মৌলিক বলটা আমরা চ্যাপ্টার মানে ফার্স্ট পেপারে যা পড়েছি ওই একই জিনিস আবার আসবে, সো এক্সট্রা হেডেক নিব না। তবে
একীভূতকরণ, ওই যে কোনটার সাথে কোনটাকে একসাথে, যেমন ওই যে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ বল আর চুম্বক বলকে একসাথে করা হয়েছে, এই একীভূতকরণের অংশটা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা ম্যাট্রিক্স থেকে দেখবে একটা চার্ট দেওয়া আছে। ওকে, এরপরে কৃষ্ণ বস্তুর বিকিরণ প্ল্যাঙ্ক, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলতে কি, টু দা পয়েন্টের জাগানো লাইন যতটুকু আছে ততটুকু দেখলেই হবে। এক্স-রে ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলোকে একটু প্রাধান্য দিব। এক্স-রে তৈরি হয় কিভাবে, ওকে, এক্স-রে ক্ষেত্রে তৈরি, তারপরে ধরো যন্ত্রের প্রকার, কি রকম যন্ত্র হতে পারে, মানে কি ফরম্যাটে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে, তৈরি আছে, প্রকার আছে, আর এর বৈশিষ্ট্যগুলো আছে বা ধর্ম। সো এগুলোতে আমরা একটু বেশি মাথা ঘাটাবো। ঠিক আছে, মানে ওই যে মেইন বইয়ে যতটুকু আছে দাগানো আছে, দ্যাটস ইনাফ। তড়িৎ ক্রিয়া এইটা কিন্তু আবার বেশি গুরুত্বপূর্ণ, যে ফটোইলেকট্রিক ইফেক্ট কিভাবে ঘটে, কখন শূন্য গতি সম্পন্ন গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে, তোমার এখান থেকে লাগবে হলো যে সূচন কম্পাঙ্ক কি, এই কথাগুলো কিন্তু মানে ডেফিনেশন মূলক কথাবার্তা কিন্তু এখান থেকে লাগবে। আর একটা চার্ট দেওয়া আছে, সো কার্যাপেক্ষ কার কত, কার্যাপেক্ষ কি, এই কথাগুলো মাথায় রাখবা। দেন ডি ব্রগলি এখান থেকে আসলে ওরকম ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে যে দাগানো লাইন যতটুকু দেওয়া আছে সেইটুকু আমরা দেখলেই হয়ে যাবে। আসতে পারে কিরকম, ধরো বলবে কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে, তখন যে গ্রেটার দেন জায়গায় লেস দেন এরকম প্রশ্ন, মানে এরকম মানে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিতে পারে, ডি ব্রগলিটা চেঞ্জ করে দিতে পারে, ওই যে আমরা পড়েছিলাম না পি ভি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, উল্টায় দিতে পারে, এরকম প্রশ্ন করতেই পারে। ঠিক আছে, ওকে। আর কম্পটনের ক্ষেত্রে যে পরিচয়টা জাস্ট জানবো যে কম্পটন কখন হবে, যদি যে পুরাটা ইলেকট্রন না নিয়ে ফেলে, তখন আরেকটা কি হবে, কম তরঙ্গ মানে কম শক্তির কম শক্তির তরঙ্গ নির্গত হবে, মানে কি, মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এইরকম টুইস্ট থেকে প্রশ্ন করতে পারে। ওকে, পরমাণু মডেল থেকে, এখানে দেখো মডেল থেকে আমরা আসলে কেমিস্ট্রির যতটুকু পড়েছি সেটা পড়লেই আসলে ফিজিক্সের পড়াটাও বলতে পারো হয়ে যাবে। সো এখান থেকে কি কি গুরুত্ব দিব, সো গঠনের ধারণার যে এখান থেকে তেজস্ক্রিয়তা মাথায় রাখবো ভালো মতো, একটু দরকার আছে, টি হাফ কোনটা, হাফ লাইফ কার কত, এই কথাবার্তাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর ক্রমবিকাশ থেকে যে রাদারফোর্ড মডেল, বোর মডেল, এই মডেলগুলো কিভাবে আসে, কে দিয়েছে, কি কি আছে এর মধ্যে, সেই কথাগুলো থেকে প্রশ্ন করতে পারে। নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে ফিউশন আর ফিউশনের মধ্যে বই দেখবা একটু ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, তুমি এটা ম্যাট্রিক্স থেকে দেখবা, একটা পার্থক্য আকারে পড়লে বৈশিষ্ট্য হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। সো আমি যদি এখানে একটু বেশি গুরুত্ব দিতে বলি, হয়তো বা এই যে এই তেজস্ক্রিয়তা বলতে পারো যে এটাকে একটু বেশি গুরুত্ব দিবা, হ্যাঁ বাকিগুলো পড়বো অবশ্যই, বাট এটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সেমিকন্ডাক্টর, ওকে, সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন আসে বেশি, এবং বলতে পারো যে প্রেডিক্টেবল প্রশ্ন আসে। যেমন প্রথমেই যে পরিবাহী কি, অর্ধপরিবাহী কি, কার ক্ষেত্রে ওই যে আমাদের নিষিদ্ধ শক্তির ব্যান্ড কেমন হবে, বেশি কম, এই কথাগুলো থেকে প্রশ্ন হতে পারে। তাহলে এটা যদি একটা তুলনা পড়ে ফেলো মাস্টার কোশ্চেন ব্যাংক ম্যাট্রিক্স থেকে, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, একটা চার্টেই সব হয়ে যাবে। জাংশন ডায়ারের ক্ষেত্রেও দেখো বৈশিষ্ট্যগুলো বই দেখবে দেওয়া আছে, সো এই পার্থক্য যদি পড়ে ফেলো তাহলে তোমার বৈশিষ্ট্য হয়ে যাবে, সো বই থেকে বারবার খুঁজতে হবে না। সো এই দুইটা জায়গায় আমরা মেইনলি প্রশ্ন আসলে এখান থেকেই আসার চান্স। এছাড়া ট্রানজিস্টার কত প্রকার, কি কি অংশ থাকে, এই কথাগুলো থেকে বড়জোর আসতে পারে। আর সংখ্যা পদ্ধতি সেরকম আসে না, মেইনলি একটু হালকা পাতলা জেনে রাখতে হবে যে কোনটা, ওই যে দাগানো লাইন যতটুকু আছে, যে কি হচ্ছে না হচ্ছে, গাড়ির লাইটিং এ কোন গেট ব্যবহার করা হয়, তারপর আসতে পারে কি বাইনারিতে কয়টা যে 1 আর 0 আছে, অক্টালে কয়টা, হেক্সাডেসিমেল এই কোনটা কয়টা, বা ছোট ছোট কনভার্সন আসতে পারে, যে ডেসিমেলে যেটা 11, হেক্সাডেসিমেলে কত, এরকম কথাবার্তা আসতে পারে। ওকে, জ্যোতির্বিজ্ঞানে আসি, তো জ্যোতির্বিজ্ঞান থেকে আসলে বলতে পারি একটু বিক্ষিপ্ত প্রশ্ন, মানে অনেক জায়গায় দেখো অনেকগুলো টপিক, ছোট ছোট একটা একটা করে প্রশ্ন আছে। সো এখান থেকে কি লাগবে ভাইয়া, যতটুকু দাগানো লাইন, এই সৃষ্টির রহস্য থেকে একটু কম গুরুত্ব দিতে পারো, মানে কম গুরুত্ব বলতে কোন অর্থে, মানে অনেক অনেক তাপমাত্রা পড়তে যাও না, মানে অনেক অনেক কোন তাপমাত্রা কত সেকেন্ডে কি হয় এগুলো হাতে লাগবে না, কোনটা সমতল মহাবিশ্ব, কোনটা উন্মুক্ত হবে, এই কথাগুলো লাগবে। তারপর একদম শুরুর অংশটা পড়তে পারো, আইনস্টাইনের কথাটা বলবা, হাবল দেখবা, এখানে কিছু যে ইসাক স্যারের বই দেখবা কিছু আছে জেনে রাখো, সেই জেনে রাখো দেখবে এক বা দুইটা পয়েন্ট দেওয়া আছে না, সেই জেনে রাখো গুলা মাস্ট পড়বা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে, এই চ্যাপ্টারের এই যে বা ওভারঅল সব জায়গায় জেনে রাখো টাইপ যা যা আছে, জেনে রাখো গুলা মাস্ট পড়বো। ঠিক আছে, জেনে রাখো গুলা মাস্ট পড়বো, কারণ টিচাররা ধরো এরকম জায়গা থেকে যে সহজে চোখে পড়ো, তো এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে। আর মূল কণিকা এন্ড আদার্স এখান থেকে সবগুলোই দাগানো লাইন যতটুকু আছে সেটা পড়লেই হয়ে যাবে। মৌলিক কণা তোমরা চাইলে এখানে দেখবো ম্যারাথন স্লাইডে একটা চার্ট করে দেওয়া আছে, সেখান থেকে পড়ে ফেলতে পারো। ওকে, তাহলে মোটামুটি হয়ে যাবে। ফাইন, তাহলে এই হলো আমাদের টোটাল চ্যাপ্টার ওয়াইজের টপিকে কি কি লাগবে বা কোনটার কি ঘটতেছে এই কথাগুলো। এখন আসি লাস্টে ফর্মুলা নিয়ে কিছু কথাবার্তা। তাহলে ফর্মুলার মধ্যে দেখো বেশি মানে আমরা ওই যে ম্যাথ নিয়ে বেশি হেডেক নিব না, তাপগতিবিদ্যার যে চ্যাপ্টার থেকে জাস্ট এই যে c/5 = f - 32/9 এই অংশটা মনে রাখবা। সেখান থেকে আরেকটা আসে কিনা মনে আছে কিনা, যে del c = বা পার্থক্যের ক্ষেত্রে কি হয়ে যায় মনে আছে কিনা, পার্থক্যের ক্ষেত্রে কি হয়, যে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস =
9/5 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 1 কেলভিন। সো এই দুইটা কেস মনে রাখবা, টু দা পয়েন্টে টেম্পারেচার দিলে কি হবে, আর যদি পার্থক্য দেয় তাহলে কি হবে। আর লাগতে পারে কোনটা, ওই যে ইটার অংশটা, অর্থাৎ দক্ষতা কি, ঠিক আছে। সো এই দুইটা রিলেটেড টাইপের বেশি ইম্পর্টেন্ট। স্থির তড়িৎ থেকে মেইনলি লাগবে, যেটা আগেও বলেছি, যে সি এই যে 1/4πε0 Q1 Q2/r², এইটা ভালো মতো দেখবে। আসবে কি যে দ্বিগুণ করলে কি হবে, অর্ধেক করলে কি হবে, এমন প্রশ্ন করতে পারে। আর এদিক থেকে আমরা পড়বো কোনটা, ওই যে ডি মাইনাস dv/dr, ভি এর সাথে ই এর সম্পর্ক, এই সম্পর্ক থেকে আসতে পারে, ই ইজ ইকুয়াল টু F/Q, এখান থেকে আসতে পারে। চলতড়িৎ থেকে মেইনলি যেটা মাস্ট পড়বা, এই যে এটা, ওই যে বাল্বের প্রশ্ন থেকে আসতে পারে, কতগুলা বাল্ব জ্বলবে। তো এই জন্য এই অংশটা পড়বা। মেইনলি আসে কোথা থেকে, W ইজ ইকুয়াল টু VIT বা PT/1000, এই দুইটা সূত্র থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। দেন আই এর যে ফর্মুলা, এটা জাস্ট 9:9 হিসেবে দেন রাখবা। এই যে এইটা একটু লাগবে, রোধ কখন বাড়ে কমে, ওই যে এন গুণ করলে এন আর 10 এ এন গুণ করা মানে এন স্কোয়ার আর। সো এই দুইটা ভ্যারিয়েটি থেকে প্রশ্ন হতে পারে। ওকে, অধ্যায় 4 থেকে আসলে অনেকগুলো ফর্মুলা, বাট তেমন ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলতে কি অন্য চ্যাপ্টারের তুলনায় একটু কম ইম্পর্টেন্ট। সো এখান থেকে মূলত দেখো, তুমি একটা বা দুইটাতে ফোকাস রাখো, বাকি সব পারবা। আমি বলবো ভাই এইটাতে ফোকাস রাখো, তাহলে তুমি এইচ আর ভি এর মধ্যে যে কোনো সম্পর্ক আসলেই তুমি লিখতে পারবা যে না এটা হবে বা ওইটা হবে না, ঠিক আছে। একটাতে ফোকাস রাখবো, আর একান্তই চাইলে তুমি এই যে এই দুইটা দেখে রাখতে পারো। আর ফাই এর ফর্মুলা, এটা কিন্তু বারবার মুখস্থ করো না, এটা অনেক জায়গায় আছে, এ বি বা এ ডট বি বা এ বি কস থিটা, ঠিক আছে। দেন তড়িৎচুম্বক আবেশ থেকে শুধু বললাম যেটা ভাইয়া ট্রান্সফরমারের ফর্মুলাটা মনে রাখবা, ইপি/এস, এখান থেকে ম্যাথ আসলে এই জায়গা থেকে আসার একটা চান্স আছে। তবে একটু মাথায় রাখবা, এটা অবশ্যই এসি কারেন্টে কাজ করতে হবে, ঠিক আছে। এসি কারেন্ট, ডিসি হলে কিন্তু হবে না, ঠিক আছে। ট্রান্সফরমার কিন্তু ডিসি কারেন্টে কাজ করতে পারবে না। ওকে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে অনেক ছোট ছোট ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। সো এখান থেকে কি কি পড়বা, দেখো মিউয়েরটা মানে যেটা হলো আমাদের সংকট কোণ বা যে আমাদের প্রিজমের ক্ষেত্রে যেটা আছে, সো এটা হলো যদি পড়তে পারো ভালো, মিশ্রণ ক্ষমতা নাইস টু নো। তবে এখান থেকে মেইন কথা মধ্যরশ্মি কোণটা হলুদ, এটা মনে রাখবা। এখান থেকে লাগবে এই যে এটা এ মিউ বি এর কাহিনীটা, এটা অবশ্যই মনে রাখবা। এখান থেকে লাগবে সাইন থিটা সির অংশটা, এখান থেকে লাগবে হলো পি এর অংশটা, লেন্সের ক্ষমতা। এই কয়টা জিনিস মাস্ট পড়ার ট্রাই করবা, ঠিক আছে। এই কয়টা জিনিস যাতে মিস না হয়। আর প্রিজমেরটা যদি পড়তে পারো ভালো, এখানে আসলে একটা সহজ স্পেকট্রাম আছে, √2, 60 আর 30, মনে আছে কিনা, আমরা পড়েছিলাম না যে এর মান 60 হবে, ডেল্টা এম হবে 30, তাহলে মিউ এর মান হবে √2। সো এরকম কিন্তু আমরা পড়েছিলাম কিছু। ওকে, লাস্টে এসব ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে জাস্ট একটাই কথা, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ গুণ পথ পার্থক্য, এই একটা ফর্মুলায় ভালো মতো গুরুত্ব দিব। দেন আধুনিক পদার্থ বিজ্ঞানের থেকে আমরা ওই যে এই সবগুলাই যেটা আমরা অলরেডি পড়েছি এটা পড়বো। আর প্ল্যাঙ্কের যেটা ইজ ইকুয়াল টু HF বা HC/λ, সাথে আরেকটা পড়ে রাখতে পারো ইজ ইকুয়াল টু mc², ঠিক আছে। এটা জিজ্ঞেস করতে পারে কোনটা সঠিক বা কোনটা ঘটে। পরমাণু মডেল থেকে মূলত পড়বা যেটা মেইনলি এই যে দেখো n² সাথে, এটা কেমিস্ট্রিতেও পড়েছো, আর এর সাথে n² সাথে অনুপাত সমান মানে কি, আমরা যদি বলি R1:R2:R3, তাহলে কি হয়ে যাবে দেখো 1:4:9। আর আমরা যদি ই এর ক্ষেত্রে বলি যে E1 মানে প্রথম কক্ষপথ, E2 E3, তাহলে কি হয়ে যাবে দেখো 1/n², মানে কত 1:1/4:1/9। সো এখান থেকে যদি তুমি 36 দিয়ে মাল্টিপ্লাই করো, 36:9:4 আসবে, ঠিক আছে। সো এরকম প্রশ্ন কিন্তু করতে পারে, অনুপাত কি হবে। আর লাস্টলি এই যে দেখো ল্যামডা আর টি হাফ, কোনটা অর্ধায়ু কোনটা হলো আমাদের অবক্ষয় ধ্রুবক। সেমিকন্ডাক্টর থেকে তেমন ইম্পর্টেন্ট না, যদি পড়তে চাও যে আরেকটা পড়তে পারো গতিরোধ কি, বা এগুলো কিন্তু কমন। জ্যোতির্বিজ্ঞান থেকে জাস্ট হাবল, আর এই যে এটা মনে রাখবো, এটা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে n গুণ সূর্যের ভর হলে, n গুণ সূর্যের ভরে হলে, ওকে, ব্ল্যাক হোল বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু জাস্ট একটা জিনিস মনে রাখবা 3 × n কিলোমিটার। তুমি ইজিলি আইডিয়া করতে পারবা কত হবে, মানে কি 5 যদি বলে 5m নট, তাহলে 3×5 = 15 কিলোমিটার রেঞ্জে থাকবে। সো এই ছোট ছোট ফর্মুলাগুলোতে একটু গুরুত্ব রাখার চেষ্টা করবো। আর আমরা টপিক ওয়াইজ তো বলেই ফেলেছি। আর দিন শেষে কথা এই পর্যন্তই। ম্যাথের ক্ষেত্রে একটা ছোট্ট অ্যাপ্রোচ, যেটা একদম শুরুতেই তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা, একদম তোমাদের অ্যাডমিশন জার্নি শুরুর আগের ভিডিওতে। তো আবার একটু লাস্ট বলতেছি ভাইয়া, যখন ম্যাথ করবো ভাইয়া কি করবো ভাইয়া, ম্যাথ করার সময় ধরো তুমি দেখতেছো 1, তারপরে ধরো 2, তারপরে 3, তারপরে ধরো 4। সো 4 নম্বরে ধরো একটা ম্যাথ আছে, ঠিক আছে। সো ম্যাথটা হলো দুই রকম হইতে পারে, ম্যাথটা হইতে পারে দুই রকম। কি রকম, একটা হইতে পারে ইজি ম্যাথ। ইজি ম্যাথ মানে কি, ওই যে ভর বেগে ধরো বলছে ভর 5 কেজি, বেগ 10 মিটার/সেকেন্ড, ভর বেগ কত হবে। সো এগুলা হলে কি করব, অর্থাৎ যা একবারে মনে পড়বে, একবারে পারবো, এগুলাকে আমরা কি করব, অ্যাপ্রোচ করব, তখনই অ্যাপ্রোচ করব, ঠিক আছে। আর হইতে পারে যে ভাইয়া কঠিন কিছু, মানে কি পারি, বাট পারি
বাট চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে অবশ্যই চেষ্টা করবা এখন না, এটা কি সব শেষে দিতে, সব শেষে দিতে, ঠিক আছে? মানে সব শেষে আবার কি করবা, ফিরে আসবা। চেষ্টা করবা একবারে প্রথমবার যখন তুমি কোশ্চেন সলভ করবা যাতে 30 থেকে 35 মিনিট বা হাইয়েস্ট 40 মিনিট হইতে পারে, তুমি যাতে 100টা প্রশ্ন দেখে আসো, ঠিক আছে? পারো না পারো পরের কথা, আগে দেখতে হবে যে না এমন প্রশ্ন আছে। সেকেন্ড স্টেপে যে তুমি তখন এই যে কঠিনগুলা তুমি সলভ করতে পারো, ঠিক আছে? তাহলে এই হলো কথাবার্তা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমরা অনেকগুলো কোশ্চেনের সলভ করেছি। সো ইনশাআল্লাহ অনেক উপকার হবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরীক্ষা খুবই ভালো হবে, ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, পরে আবার দেখা হবে।